আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি আলোচনায় অভূতপূর্ব এক অগ্রগতি। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। এছাড়া রয়েছে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা। এরপরে জানিয়ে দেব আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার ভাষণ দেবেন ইমাম খামেনি। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ ইসকনের সবাই ভালো আছে, তবুও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, দাবি ইসকন কেন্দ্রীয় নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধবিরতি আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি। গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনায় অভূতপূর্ব অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে মিশরের একটি নির্ভরযোগ্য সূত্র। আলোচনার মধ্যে বন্দি বিনিময় সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার আল আরাবি আল জাদিদকে দেওয়া এক বিবৃতিতে এই সূত্রটি জানিয়েছে, হামাস গাজায় আটককৃত ইসরায়েলি বন্দীদের একটি প্রাথমিক তালিকা মিশরীয় মধ্যস্থকারীদের কাছে নিয়েছে, যা নিয়ে ইসরায়েলি প্রতিনিধি দল পর্যালোচনা করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, মিশর, কাতার, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে আলোচনায় অংশগ্রহণকারী পক্ষগুলো একটি টেকসই যুদ্ধবিরতির বিষয়ে এক অভূতপূর্ব অগ্রগতিতে পৌঁছেছে। আল আরবি আল জাদিদের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিনিধি দল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবিত শর্তাদি নিয়ে পরোক্ষ আলোচনায় অংশগ্রহণ করবেন। প্রস্তাবিত শর্তের মধ্যে 4 জন বন্দীর মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন। এছাড়া হামাস একটি 60 দিনের অন্তর্বর্তীকালীন শর্ত মেনে নিয়েছেন, যেই সময় অবরুদ্ধ এলাকায় খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়া হবে। মিশরীয় সূত্রগুলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়ের মধ্যেই একটি চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে আশাবাদী। এদিকে লেবাননে ইসরায়েলের 4 সেনা নিহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের 4 জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তারা। 12 দিন ধরে দেশটিতে যুদ্ধবিরতি চললেও সেখানে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইসরায়েল, তবে রবিবার এসব সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তারা সবাই একই ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এর আগে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটিকে ধ্বংস করে দেয়। স্থানীয় সময় শনিবার সকালে এই বিমান হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, নীতি অনুসরণে ইসরায়েলের কোনো বিমান হামলা সতর্কতা সাইরেন বাজানো হয়নি। এদিকে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী জোটগুলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনায় অগ্রসর হয়েছে। বিরোধী জোটের প্রধান কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে রয়েছেন এবং একটি স্থিতিশীল প্রশাসন গঠনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, আল জোলানি ইতিমধ্যে আসাদ সরকারের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মোকাদ্দাদের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছেন। আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো, কার্যপ্রণালী, বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী নেতা মোহাম্মদ আল বশির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে পারেন। তিনি বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি ছোট অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশে 1883 সালে জন্মগ্রহণ করেন। তিনি চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে তিনি এসএসজির মানবিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস সিরীয় স্বাধীনতা আন্দোলনে বিদ্রোহীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করে বলেছেন, সিরিয়া তার ঐতিহাসিক ভূমিকা ফিরে পাবে এবং ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিদ্রোহী জোটের সরকার গঠনের এই উদ্যোগ সিরিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার ভাষণ দেবেন ইমাম খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বুধবার একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ভাষণটি বুধবার সকালে তেহরানে ইমাম খামেনি হোসাইনিয়ার
অনুষ্ঠিত একটি সভায় দেওয়ার কথা রয়েছে, যেখানে শত শত মানুষ উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইরানা। ইরানের প্রতিবেদন অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির প্রচার ও প্রকাশনা দপ্তর রোববার সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছেন। এদিকে সিরিয়া রোববার ভোরে এক নাটকীয় পরিস্থিতিতে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এদিন প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসান ঘটিয়ে হায়াত তাহারি আল শামস নামক বিদ্রোহী গোষ্ঠী রাজধানী দামেস্ক দখল করে নেয়। সিরিয়ান শাসন ব্যবস্থায় এই উল্লেখযোগ্য পরিবর্তন আঞ্চলিক রাজনীতিতে গভীরভাবে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনির ভাষণে এসব বিষয় নিয়ে আলোচনা আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে ইসকনের সবাই ভালো আছে, তবুও ভুল তথ্য ছড়ানো হচ্ছে, দাবি ইসকনের কেন্দ্রীয় নেতার। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে একাধিক বিষয় সামনে এসেছে, সেগুলো ধর্মীয় ও আন্তর্জাতিক সম্পর্কের মিশ্র প্রতিক্রিয়ার তৈরির পেছনে অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, যার ফলে গুজব ছড়িয়ে পড়েছে একটি ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি একটি সংগঠনের নামেও। আর এতে বৈশ্বিক পরিমণ্ডলে সবচেয়ে ভুল বোঝাবুঝির জায়গায় পতিত হচ্ছে বাংলাদেশ, প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসকন। রোববার দ্য উইক ম্যাগাজিন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইসকনের কেন্দ্রীয় আধ্যাত্মিক নেতা এবং মুখপাত্র দেবশঙ্কর বিষ্ণু দাস। চিন্ময়ের পরিচয় নিয়ে প্রচলিত একটি ধারণা সুস্পষ্ট ব্যাখ্যা দেন দেবশঙ্কর। তিনি জানান, চিন্ময় প্রায় 6 মাস আগে ইসকন থেকে বহিষ্কৃত হয়েছেন, পরবর্তীতে নিজের সংগঠনের প্রতি মনোযোগী ছিলেন। তাই যে ব্যক্তি এই শান্তিপ্রিয় ধর্মীয় সংগঠন থেকে বিতাড়িত, তার সম্পর্কে তথ্য প্রচারে ইসকন শব্দটা ব্যবহার না করার দিকে দৃষ্টিপাত করেছেন দেবশঙ্কর। এতে 110টি দেশের শান্তির পক্ষে কাজ করা ইসকনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ আনেন তিনি। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষের এক আইনজীবী লড়াই সিদ্ধান্ত নিলে তিনি বাধার মুখে পড়েন, এমন কিছু তথ্য চাউর হয়েছে বলে জিজ্ঞাসা করা হলে দেবশঙ্কর জানিয়েছেন, এটি সঠিক নয়। যারা এই ধরনের তথ্য প্রচার করছে তারা ভুল বার্তা দিয়েছে। শুধু চিন্ময় নয়, যে কোনো মানুষ তার ধর্ম বর্ণের হোক, তার আইনের মাধ্যমে সঠিক বিচার পাওয়ার পক্ষে কথা বলেন দেবশঙ্কর। তবে যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য নয়, তাই ইসকনের কাছ থেকে তিনি সাহায্য প্রার্থী হতে পারেন না বলে মন্তব্য করেছেন ইসকনের এই মুখপাত্র। এই সময় বাংলাদেশে ইসকনের যাত্রা ও কর্মকাণ্ডে জোরপূর্বক কোনো শিথিলতা আনা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে দেবশঙ্কর জানিয়েছেন, এটা হাস্যকর। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুরু করে সেখানকার কেউ এক্ষেত্রে কোনো বাধা দেয়নি। 140টি সেন্টারে তার আগের মতোই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের সংখ্যালঘু কথিত নির্যাতন ইস্যুতে বৈশ্বিক হিন্দু সম্প্রদায়ের করণীয় সম্পর্কে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন আপাতত ভুল তথ্য দ্রুত ছড়ায়। তবে মূলধারার গণমাধ্যমকে খবর বা তথ্য প্রচারে আরও সতর্ক থাকার উপর গুরুত্ব আরোপ করেন ইসকনের এই কেন্দ্রীয় নেতা। এই সময় কিছু মানুষ ইচ্ছে করেই গুজব তৈরি করছে বলে অভিযোগ আনেন তিনি। প্রতিটি দেশের অভ্যন্তরে নিজস্ব আইন আছে উল্লেখ করে দেবশঙ্কর জানিয়েছেন, আমরা নিয়মগুলোর প্রতি শ্রদ্ধাশীল, তাই বৈশ্বিক হিন্দু সম্প্রদায়কে এই বিষয়ে মনে রাখতে হবে, তিনি অনুরোধ করেছেন। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার ইস্যুতে একাধিক বিষয় সামনে এসেছে, সেগুলো ধর্মীয় ও আন্তর্জাতিক সম্পর্কের মিশ্র প্রতিক্রিয়ার তৈরির পেছনে অন্যতম কারণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল তথ্য দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, যার ফলে গুজব ছড়িয়ে পড়ছে একটি ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি একটি সংগঠনের নামেও। আর এতে বৈশ্বিক পরিমণ্ডলে সবচেয়ে ভুল বোঝাবুঝির জায়গায় পতিত হচ্ছে বাংলাদেশ, প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসকন।